পেট ভরে খাও, যার যা যা লাগবে বলবে। হ্যাঁ, এই যে খোকা, তোমায় আর একটু ভাত দিই। আমায় আমায় খেতে দাও, আর একটু ভাত দাও, আর ডাল, ওই ডাল আমাকে দাও, দাও বলছি। ছাড় বলছি, বেটা ভিখারি, তখন থেকে কতবার খেয়েছে তার ঠিক নেই। বেরো বলছি। ছাড় ছাড় আমাকে, আমার খিদে পেয়েছে, ছাড় বলছি। আর একটা কথা বললে মেরে বের করবো। চল বলছি, চল। দুজন লাঠিয়াল বৃদ্ধ লোকটাকে প্রায় ঘাড় ধরে নিয়ে চলে গেল। বিনয় তখন যেন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই হলো ভাগ্য, বুঝলে ভায়া, নইলে এক জমিদারের এমন দুর্দশা হয়, সবই কর্মফল। ঠিক তখনই পেছনের সারিতে খেতে বসা একজনের কথা শুনে সে চমকে উঠল। কে? উনি কি বললেন? জমিদার? কে জমিদার? জিজ্ঞেস করতে হবে তো। এই যে শুনছেন, একটু শুনুন না। আগে আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, আপনাকেই ডাকছি। এক্ষুনি যেই বৃদ্ধকে লাঠিয়ালরা বের করে দিল, আপনি তাকে চেনেন? কে সে? সে বল্লভপুরের জমিদার বাবু। এক সময় তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আর আজ দেখুন। ওই ওই ব্যক্তিটি জমিদার? কি বলছেন কি আপনি? এটা কি করে সম্ভব? আর বল্লভপুর এমন কোনো জায়গার নাম তো আমি শুনিনি। আপনার শোনার কথাও নয় বাবু, সে বহুকাল আগের কথা, আপনারা তখনও জন্মাননি। দেখুন, আমি না খুব কৌতূহলী বোধ করছি। একজন জমিদারের অবস্থা কিভাবে এমন হতে পারে, এটা আমি বুঝতেই পারছি না। দয়া করে আমাকে পুরো ঘটনাটা বলবেন? সে এক করুণ কাহিনী বাবু, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার কাহিনী। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। বল্লভপুর ছিল অত্যন্ত সম্পন্ন রাজ্য। জমিদার নারায়ণ চৌধুরীর শাসনে প্রজারা বেশ সুখেই বাস করছিল, যদিও এর পিছনে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল জমিদার গিন্নি দেবতীর। তিনি ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সাক্ষাৎ সরস্বতী। সংসার সামলানোর পাশাপাশি জমিদারির খুঁটিনাটি তার নখদর্পণে ছিল। প্রজারা তাকে যেমন মায়ের মতন শ্রদ্ধা করত, আর সেই কারণে জমিদার তার স্ত্রীকেও হিংসে করতেন বেশ। ভোলা ঠাকুর, এখনো তোমার রান্না হয়নি? বাড়ি যাবে কখন? করছি গিন্নিমা, এই তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। যাও, তুমি এক্ষুনি বাড়ি যাও ঠাকুর। তোমার ছেলের শরীর খারাপ বললে, আর তুমি এখনো এখানে রান্না করছো। কিন্তু গিন্নিমা, এই রান্না শেষ না করে কি করে যাব বলুন তো? বাকি রান্না আমি করে নেব ঠাকুর, তুমি যাও দেখিনি। না না না, তা কি করে হয়? এই আমি থাকতে আপনি কেন রান্না করবেন? এই জমিদার বাবু জানলে সর্বনাশ হবে। আমি তোমাকে বলছি তো, তুমি যাও দেখি। আর হ্যাঁ, যাবার আগে গোমস্তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যেও, আমি বলে রেখেছি, কেমন? গিন্নিমা, গিন্নিমা, আপনি সাধারণ মানুষ নন, আপনি সাক্ষাৎ দেবী। অনেক ভাগ্য করে আমরা আপনার মতো জমিদার গিন্নি পেয়েছি। ও, তুমি কাছারি ঘর থেকে ফিরে এসেছো? চলো তাহলে, খাবার তৈরি হয়ে গেছে। আজ কি হয়েছে জানো? আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। থাক, আর নিজের মুখে নিয়ে জয়গান করতে হবে না রেবতী। এমনিতে এতক্ষণ ধরে তোমার গুণকীর্তন শুনে যাচ্ছি। তুমি কত মহান, একজন চাকরকে ছুটি দিয়ে নিজে রান্না করেছো। তুমি কত দরদি। তুমি তুমি এইভাবে বলছো কেন? তুমি শুধু প্রজাদের সেবা করো, তাই না? তুমি তো নিজে কিছু বোঝো না রেবতী। আমি খুব ভালো করেই জানি তুমি এইগুলো প্রজাদের কাছে ভালো হওয়ার জন্য করো। তুমি চাও যাতে প্রজারা আমার বদলে তোমার সুনাম করুক। ওগো, তুমি এসব কি বলছো? আমি আমি তোমার জায়গায় নিজের সুনাম চাইবো? তুমি এটা ভাবলে কি করে? থাক রেবতী, আর ঢং করো না। তুমি খুব ভালো করেই জানো কিভাবে প্রজাদের হাতের মুঠিতে রাখতে হয়। এই যে দিন রাত সকলে তোমার জপমালা গাইতে থাকে, সেটা কি আমার জন্য খুব গৌরবের? না, নয়। তুমি আমাকে ভুল বুঝছো। আমি চিরকাল তোমার ছায়া হয়ে থাকতে চেয়েছি। এই রাজ্য, এই প্রজা সব তোমার। আমি তো কেবল তোমার সাহায্য করতে চেয়েছি, আর কিছুই নয়।
আমার কাছে তুমি আমার জগৎ, আমার সবটুকু। তুমি বললে আমি এই সব কিছু ছেড়ে দেবো, আর জড়াবো না। দয়া করে তুমি এমন কথা বলো না। না রেবতী, না না না, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। আমার এইভাবে বলাটা উচিত হয়নি। আর তুমি কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না, কেঁদো না। আমার কাছে তুমি সবকিছু। তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমাকে সবকিছু ছেড়ে দিতে বলো, আমি হাসি মুখে ছেড়ে দেব। শুধু আমাকে নিজের থেকে দূর করে দিও না। আমি মরে যাব গো। আহা, আরে চুপ করো না। তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। চল চল, খুব খিদে পেয়েছে, দেখি আজকে তুমি আমার জন্য কি কি রান্না করেছো। গিন্নিমা খুশি হয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। নারায়ণ চৌধুরী তখন বিশেষ কাজে শহরে গিয়েছেন। ঠিক তখনই নায়েব প্রায় ছুটতে ছুটতে এসে বললেন, গিন্নিমা, এই গিন্নিমা সর্বনাশ হয়ে গেছে গিন্নিমা। নায়েব মশাই, আপনি? কি হয়েছে? আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? গিন্নিমা, গ্রামের লোক জমিদার বাবুর উপরে ভীষণ ক্ষেপে উঠেছে। যে কোনো মুহূর্তে তারা জমিদার বাড়ি ঘেরাও করবে। জমিদার বাড়ি ঘেরাও করবে? কিন্তু কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? গিন্নিমা, আপনি তো জানেন এই কয়েক বছর ধরেই বর্ষার সময় সুপর্ণা নদীতে প্রবল বন্যা হচ্ছে। আর এই বন্যার ফলে এই গ্রামে ভিতর ক্ষতি হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো বাঁধ নির্মাণ করার কথা হয়েছিল। আর জমিদার বাবু তো নিজে সেই দস্তাবেজ মুকুব করেছেন। হ্যাঁ গিন্নিমা, কিন্তু বাঁধ তৈরির জন্য এত ব্যয় হচ্ছিল যে কোষাগারে টান পড়ছিল। আর তাই জমিদার বাবু সেই বাঁধ তৈরির কাজ বন্ধ করে দিয়েছিলেন। কি কি বলছেন কি আপনি? এসব কবে হলো? আর আমাকে তো এই বিষয়ে কেউ কিছু জানায়নি, এমনকি জমিদার বাবু পর্যন্ত নয়। হ্যাঁ গিন্নিমা, আর এখন গত কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টির জন্য সুপর্ণা নদী ফুলে ফেপে উঠেছে। আর আর সেই দেখেই তো এই প্রজারা খেপে উঠেছে। এবার কি হবে গিন্নিমা? আচ্ছা, আপনি এক্ষুনি গ্রামের প্রধানকে ডেকে পাঠান, আর যারা জমিদার বাড়ি ঘেরাও করতে আসছে তাদেরকে আসতে বলুন। আপনি কি বলছেন গিন্নিমা? এই সময় জমিদার বাবু নেই, এই কেলেঙ্কারি হয়ে যাবে যে। কিছু হবে না, আমি বলছি আপনি ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ গ্রামবাসীরা এসে উপস্থিত হলো। তাদের মনে তখন প্রবল অসন্তোষ। না না না, এইভাবে তো চলতে পারে না। আমরা খাজনা দিয়ে থাকি, কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য নেই। একদম ঠিক বলেছো তুমি। গত কয়েক বছর এই বন্যার ফলে আমাদের কত ক্ষতি হয়েছে সেই হিসেব কেউ রেখেছে? না না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। কি হলো? তোমরা চুপ করে গেলে কেন? আমি তোমাদের অপরাধী, তাই তোমাদের সব অভিযোগ, সব ক্ষোভ আমি মাথা পেতে নেব। আপনি কি বলছেন মিন্নিমা? এই বাঁধ তো জমিদার বাবু করতে বাধা দিয়েছেন, এতে আপনার দোষ কোথায়? না, তোমরা ভুল জানো। বাঁধ তৈরি করতে জমিদার বাবু বাধা দেননি, বরং তিনি তো তোমাদের জন্য বাঁধ নির্মাণ করতে দ্বিগুণ অর্থ ব্যয় করতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে বারণ করেছিলাম। আপনি বাধা দিয়েছিলেন? কিন্তু কেন? কারণ আমি চেয়েছিলাম যে সুপর্ণা নদীর অতিরিক্ত জল দিয়ে আমরা জলবিদ্যুৎ তৈরি করব। হ্যাঁ, বাঁধ দিলে সেই জলের গতি কমে যেত, তাই আমি চেয়েছিলাম জলের গতিকে আমরা জলবিদ্যুৎ তৈরিতে ব্যবহার করব। হ্যাঁ, জলবিদ্যুৎ? কি বলছেন গিন্নিমা? হ্যাঁ, আমি চাই আমাদের প্রজারাও বিদ্যুতের সুবিধা ভোগ করুক। এই জলবিদ্যুৎ কার্যকরী হলে চাষাবাদ হোক বা অন্য ক্ষেত্রে এক বিপুল পরিবর্তন আসবে। তার সাথে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। এই কারণেই আমি জমিদার বাবুকে বাঁধ তৈরিতে বারণ করেছিলাম। আমি তোমাদের আসল অপরাধী। এবার তোমরা বলো, আমাকে কি শাস্তি দিতে চাও? আমাদের ক্ষমা করে দিন গিন্নিমা। হ্যাঁ, আমরা ভুল করেছি। আমরা ভুলে গেছিলাম যে আমাদের মাথার উপরে স্বয়ং মা জগদ্ধাত্রী রয়েছেন। তিনি থাকতে আমাদের কিসের চিন্তা? হ্যাঁ হ্যাঁ, গিন্নিমা অধম ভেবে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা ভুল বুঝেছি, এই ভুল আর কখনো হবে না। এই সকলে বলো, জয় গিন্নিমার জয়। জয় জয় গিন্নিমার জয়। জয় গিন্নিমার জয়। ধন্য, আপনি সত্যি ধন্য গিন্নিমা। আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি না থাকলে কি হতো আমি জানি না। জমিদার মশাই অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছেন। আপনি কি সুন্দরভাবে তার দোষ নিজের ঘাড়ে নিয়ে এই তার সম্মান রক্ষা করলেন। এটা তো আমার কর্তব্য, নায়ক মশাই। জমিদার বাবুর সম্মানের সামনে আমি একবার কেন 1000 বার নিজেকে নত করতে রাজি। তবে হ্যাঁ, জলবিদ্যুৎ কিন্তু আমি শুধু কথার কথা বলিনি, আমি এটা বাস্তবায়ন হতে দেখতে চাই। অবশ্যই গিন্নিমা, এই খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা শুরু করবো আমরা। নারায়ণ চৌধুরী যখন ফিরে এলেন, গ্রামের সকলে তার নামে জয়ধ্বনি দিতে শুরু করলো।
প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে নায়েবের কাছে সব শুনে জমিদার যেন স্তব্ধ হয়ে গেলেন। রেবতী রেবতী আর রেবতী, চারিদিকে শুধু ওর কোনো গান। মাঝে মাঝে মনে হয় আমি যেন নামেই বল্লভপুরের জমিদার, আসল কর্তৃত্ব ওর হাতে। এরপরে কেটে গেল আরো কিছুদিন। হঠাৎ করেই জমিদার বাড়িতে এসে হাজির হলো গিন্নিমার মাসতুতো বোন কৃষ্ণা। কৃষ্ণার যেমন রূপ তেমনি তার বাঁধন ছাড়া লোভ। কয়েকদিনের মধ্যেই সে বুঝে গেল এই জমিদার বাড়ির আসল কর্ত্রীটা দিদি। একদিন সে আর রেবতী দুপুরে বসে পান চিবুচ্ছে। কৃষ্ণা, তোর এত বড় চুল তবুও ঠিক করে বাঁধিস না কেন? ভালো করে তেল দিস না। এত বড় চুল যে ভালোভাবে যত্ন করতে পারি না দিদি। আচ্ছা বেশ, আয় আমার কাছে আয়, আজকে আমি তোর চুলে তেল মাখিয়ে দিচ্ছি, আয়। দিদি, তোমার হাতের ওই চুলগুলো কি সুন্দর গো। জামাইবাবু বানিয়ে দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে উনি দিয়েছিলেন। তোর পছন্দ হয়েছে? তাহলে আজকেই শাকটাকে ডেকে তোর জন্য এরকম নকশার চূড় আমি বানিয়ে দেবো, কেমন? কি যে বলো দিদি, কোথায় তুমি আর কোথায় আমি। এরকম দামি গয়না তোমার মতো জমিদার গিন্নির হাতেই মানায়। আমি হলাম সাধারণ মেয়ে, এসব আমার জন্য নয়। এই, একদম পাকা বুড়ির মতো কথা বলবি না তো। তুই আমার বোন, তোর যা ইচ্ছে আমায় বলবি। আমি তোর জামাইবাবুকে বলে গড়িয়ে দেব। জামাইবাবু বুঝি তোমার সব কথা শোনে? হ্যাঁ, শোনেন, আর আমিও তার সব কথা মেনে চলি। আমরা একে অপরের পরিপূরক। তাই বুঝি? তার মানে জামাইবাবু তোমাকে খুব ভালোবাসেন? ওর থেকেও আমি ওকে বেশি ভালোবাসি রে। আমার কাছে উনি গোটা জগৎ। আমার তো মনে হয় ওনাকে ছাড়া যেন আমাকে একদিনও বাঁচতে না হয়। বাবা, এত ভালোবাসা! ভালোবাসা তো এমনই হয় রে, যেদিন তুই কাউকে ভালোবাসবি সেদিন তুইও বুঝবি। ভালোবাসা আমার চাই না দিদি, আমার চাই এই অধিকার, এই সম্পত্তি আর জমিদার বাবুকে। তোমার এই ভালোবাসার সংসার যদি আমি না ভাঙি, তবে আমার নামও কৃষ্ণা নয়। হ্যাঁ গো, তোমাকে আরেকটা মাছ দিই? না, আর লাগবে না, তুমি বরং কৃষ্ণাকে দাও। জমিদার বাবু, এই গিন্নিমা প্রণাম প্রণাম। হ্যাঁ, এই সময় এসে বিরক্ত করছি, তার জন্য ক্ষমা করে দেবেন। জানিস যখন এটা আমাদের খাবার সময়, তাহলে এসে বিরক্ত করছিস কেন? যা, পরে আসবি। আহা, থাক না, ও কি বলতে এসেছে শুনেইনি। বলো ভোলা, কি বলবে? কৃপা, এই সবই আপনার কৃপা গিন্নিমা। আরে আরে ভোলা, কি করছো কি? ওঠো ওঠো বলছি। কি হয়েছে বলবে তো? আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে গিন্নিমা, আর সবটা আপনার জন্য। আপনি যদি বৈদ্যকে না পাঠাতেন তাহলে সে কিছুতেই যেত না। আমাদের মতো গরিবের চিকিৎসা সে কিছুতেই করতো না। আর আমার ছেলেটা বিনা চিকিৎসায় মরে যেত। ভোলা ভোলা, চুপ করো ভোলা, চুপ করো। তোমার ছেলেকে বৈদ্য সুস্থ করেছেন, আর করেছেন ঈশ্বর। এতে আমার কোনো কৃতিত্ব নেই। না গিন্নিমা, আপনি সাক্ষাৎ দেবী। আপনি আমাদের সকলের জন্য কত ভাবেন। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন না। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। এবারে রান্নাঘরে যাও দেখি, গিয়ে যারা যারা খেতে বাকি আছে সকলকে খেতে দিয়ে দাও, আর নিজেও খেয়ে নাও, যাও। ভোলা চলে যেতেই কৃষ্ণা দেখলো জমিদারের মুখ কঠিন হয়ে গেছে। সে বুঝলো জমিদারের সামনে রেবতীর এত সুখ্যাতি মোটেই তিনি ভালো চোখে দেখছেন না। জমিদার গলা খাকড়িয়ে বলল, খাবার সময় যত সব উটকো ঝামেলা, সারাদিন পরে যে একটু খাবো তাতেও শান্তি নেই। ছাতা মাথা। আরে আরে, কি হলো কি? এমন ভাবে খাবার পাত ছেড়ে কেউ ওঠে? আরে শোনো না, আরে দাঁড়াও। বাহ, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। এবার আমি বুঝে গেছি কিভাবে তোর সুখের সংসারে চিড় ধরাতে হবে। জমিদার বাবু, আসবো? কে? ও কৃষ্ণা, এসো। জমিদার বাবু, দিদি বলছিল আপনার কাছে খুব ভালো পৌরাণিক কাহিনীর বই রয়েছে, যদি আমায় দুটো দেন বড় ভালো হয়। ওই আলমারিতে রয়েছে, গিয়ে নিয়ে নাও। জামাইবাবু, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। দিদি কিন্তু মোটেই ওই কাজটা ঠিক করেনি। কোন কাজটা? ওই যে সকলের সামনে যেইভাবে ওই চাকরটা দিদিকে প্রণাম করলো, দিদি সুখ্যাতি করলো, আর দিদি সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো, সেটা কি উচিত হলো ওর? চাকরগুলো তো ওই কাজ, সারাদিন শুধু ওকে নিয়ে লাফালাফি করা। এত কিসের পীড়িত বুঝি না। একদম ঠিক
ঠিক বলেছেন জামাইবাবু। এই বল্লভপুরের জমিদার আপনি, লোকের আপনাকে মান্য করা উচিত। অথচ দেখুন, সকলে দিবারাত্র দিদিকে নিয়েই নাচানাচি করছে। এতে কি আপনার সম্মান বাড়ছে? মোটেই না। দেখুন, খারাপ ভাববেন না, কিন্তু আমার তো মনে হয় এই জমিদার বাড়িতে আপনি নামেই জমিদার। সব কর্তৃত্ব দিদির অধিকারে। প্রজারা যেইভাবে ওকে সম্মান করে, আমার তো মনে হয় সেদিন দূরে নেই যেদিন প্রজারা জমিদার হিসেবে দিদিকেই চাইবে। এই তো বইটা পেয়ে গেছি, আমি আসি জামাইবাবু। কৃষ্ণার কথাগুলো তো ফেলনা নয়, সত্যি তো। ধীরে ধীরে প্রজারা যে এইভাবে রেবতীর অনুগত হয়েছে, তাতে কিছুদিন বাদে আমার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সেই দিন থেকে জমিদারের মনে যেন আরো অসন্তোষ আর হিংসার বীজ বপন হয়ে গেল। সেদিন বৈঠকখানায় জমিদার বসেছিলেন, রেবতী উদ্বিগ্ন হয়ে এসে পড়লেন। শুনছো, এখনই পেয়াদা খবর নিয়ে এসেছে। আমার বাবার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ করেছে, আমার একবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো যাও, এতে আমাকে বলার কি আছে? এমন করছো যেন তুমি আমার অনুমতি ছাড়া কিছু করো না। না, আসলে আমি না থাকলে তোমার দেখাশোনা, এছাড়া বাকি কাজ। তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও দিদি, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। আর জমিদারির কাজ দেখার জন্য আমি তো আছি রেবতী। আমি জমিদার, হয়তো তোমার খেয়াল নেই। মা, আমি সেটা বলিনি। আসলে তোমাকে ছেড়ে কখনো থাকিনি তো, তাই। কি বলছো দিদি? এই সময় মাসিমণির তোমাকে প্রয়োজন। তুমি যাও, কটা দিনের তো ব্যাপার, আমি ঠিক সামলে নেব। সত্যি কৃষ্ণা, তুই আমাকে বাঁচালি বোন, নইলে আমি গেলেও সবসময় ওকে নিয়েই চিন্তায় থাকতাম। গিন্নিমা চলে গেলেন আর কৃষ্ণার সে যেন হাতে চাঁদ পেল। জমিদারের খাওয়া দাওয়া, পোশাক আশাক সবকিছু যত্ন করতে করতে সে আসল চাল ছেড়ে। আরে কৃষ্ণা, তুমি এখনো ঘুমোওনি? অনেক রাত হলো যে, শুয়ে পড়ো। আপনি এত রাত অবধি কাজ করছিলেন, আমি কি শুতে পারি? দিদির মতো না হোক, কিছুটা খেয়াল তো আমিও রাখতে পারি জামাইবাবু। হ্যাঁ, খেয়াল। রেবতী যেটা করে সেটা নাম কেনার জন্য করে কৃষ্ণা, আর তুমি যেটা করো মন থেকে করো। সত্যি, তুমি যেভাবে আমার খেয়াল রেখেছো তার জন্য আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ তো পরকে দেয় জামাইবাবু, আমি তো তোমার নিজের। আর আমি দিদির মতো নাম কিনতে এসব করি না। আমি চাই না দিদির মতো তোমাকে আঘাত করতে, আমি শুধু নীরবে তোমার সেবা করতে চাই। কৃষ্ণা, তুমি কেন এত করছো আমার জন্য? কারণ আমি তোমার চরণে ঠাঁই চাই, দেবে আমাকে তোমার চরণে জায়গা। কৃষ্ণা, তুমি আমার চরণে নয়, আমার বুকে জায়গা করে নিয়েছো। সেদিন প্রথমবার জমিদার নারায়ণ চৌধুরী আর কৃষ্ণা ঘনিষ্ঠ হয়, কিন্তু ধীরে ধীরে ওদের মধ্যেকার ঘনিষ্ঠতা বাড়তেই থাকে। এতদিন পরে স্বামীর সঙ্গে দেখা হবে এই আনন্দে তিনি অন্দরমহলে ছুটে যান। এই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে তিনি বলেন, না না না, এ হতে পারে না। তুমি কৃষ্ণার সাথে? আর কৃষ্ণা তুই? এতে এত অবাক হওয়ার কি আছে রেবতী? একজন জমিদারের অনেক স্ত্রী থাকে। আমিও ঠিক করেছি কৃষ্ণাকে বিয়ে করব। এটা তুমি কি বলছো? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে? বিশ্বাসঘাতকতা? এতে বিশ্বাসঘাতকতার কি আছে রেবতী? আমি কৃষ্ণাকে বিয়ে করতে চাই, এতে অন্যায় কি? নাকি এতে তোমার অধিকার কমে যাবে তাই উদ্বিগ্ন হচ্ছ? আমার কাছে তুমি আমার জগৎ ছিলে, তোমার জন্য আমার নিজের জীবনটাও আমি দিতে পারতাম, আর তুমি আমারই মনের সাথে। ছি! মুখ বন্ধ করো রেবতী, যদি বেশি কথা বলো ঘাড় ধরে বের করে দেবো। এখন যাও এখান থেকে, আমি কৃষ্ণার সঙ্গে একান্তে সময় কাটাতে চাই। সর্বনাশ হয়ে গেছে। ওগো, আমাদের কি হলো গো? গিন্নিমা! রেবতী, রেবতী, এ কি করলে তুমি রেবতী? গিন্নিমা, এ কি হলো গিন্নিমা? নিজেকে সামলাও, এরকম ভেঙে পড়লে চলবে না। আজকে তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ছুটে এসেছিলাম। হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছিলাম। ভেবেছিলাম তুমি খবরটা জেনে আনন্দে পাগল হয়ে যাবে, কিন্তু এসে যেটা দেখলাম, তারপর আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, আমি জানি
হত্যা মহাপাপ, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখা আমার কাছে নরক যন্ত্রণার থেকেও বেশি কষ্টের। তাই আমি চলে যাচ্ছি, তবে মনে রেখো এই বিশ্বাসঘাতকতা আমি ভুলবো না। ও গর্ভবতী ছিল? হ্যাঁ, কিন্তু এখন না ও রয়েছে আর না ওর বাচ্চা। তুমি এইসব নিয়ে ভেবো না, ভালোই হয়েছে ও মরেছে, নইলে আজ নয় কাল তোমার সবকিছু ও গ্রাস করে নিত। তুমি ঠিক বলেছো কৃষ্ণা, আমি আর এসব ভাববো না। এইসব ঝামেলা মিটে গেলেই আমরা বিয়ে করব, নতুন করে জীবন শুরু করব আমরা। ভেবেছিলেন নতুন সংসার পাতবেন, কিন্তু বলে না ধর্মের কল বাতাসে নড়ে। বিয়ের দিন থেকেই শুরু হলো অস্বাভাবিক ঘটনা। আমার কাছে লজ্জা পাচ্ছ কেন? আমরা কি নতুন নাকি? আমি আমি ভাবতে পারছি না, এই সংসার আমার, তুমি আমার স্বামী, আমার যে কি আনন্দ হচ্ছে। কে আচর দিল? কি হলো কৃষ্ণা? মনে হলো কেউ আমার পিঠ আঁচড়ে দিল। কি যন্ত্রণা! কিন্তু এখানে তো কেউ নেই। শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কে ওখানে? কে কথা বলছে? আমার খুব ভয় করছে। জানি না, আমি কিছুই বুঝতে পারছি না তো। ধীরে ধীরে এইসব যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ালো। এদিকে গিন্নিমা মারা যাওয়ার পর থেকে রাজ্যের অবস্থা খারাপ হতে শুরু করলো। প্রজাদের মধ্যে বাড়লো অসন্তোষ। সেদিন ছিল অমাবস্যার রাত। কে ওখানে? কে? আমি চিনতে পারছিস না বুঝি? দিদি, তুমি? দিদি, তোকে তো আমি নিজের বোন ভেবে নিজের সংসার সঁপে দিয়েছিলাম, আর তুই আমার পিঠেই ছুরি বসিয়ে দিলি। দিদি, আমার কথাটা শোনো। আসলে তোকে বলেছিলাম আমার স্বামী আমার কাছে সর্বস্ব ছিল, তবুও তুই সবটা কেড়ে নিলি। তোর জন্য আমাকে পেটের সন্তান নিয়ে আসতে হলো। এবার যে তোর পালা। না দিদি না, বাঁচাও! কে আছো? বাঁচাও আমাকে! দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি। আমি পাপের কোনো ক্ষমা হয় না কৃষ্ণা, শুধু হয় শাস্তি। কৃষ্ণা চোখ খোলো। কি হলো তোমার? হ্যাঁ কৃষ্ণা, তুমি তো। হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু আমার প্রতিশোধ যে বাকি ছিল, তোমাদের জন্য আমি করেছি। আমি যে তোমাদের ছাড়বো না। ক্ষমা, আমাকে ক্ষমা করে দাও রেবতী, ভুল করেছি আমি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি মারবো না, তুমি বেঁচে থাকবে। তোমার চোখের সামনে তোমার রাজ্য, তোমার আধিপত্য সব শেষ হয়ে যাবে। এই হাহাকার, এই দুঃসহ জীবন নিয়ে তুমি বেঁচে থাকবে। তুমি যা পাপ করেছো, এটাই তার শাস্তি। আচ্ছা, তারপরে কি সত্যি জমিদার নারায়ণ সবকিছুই হারিয়েছিল? হ্যাঁ, তার রাজ্য, তার শাসন সব শেষ হয়ে আজকে সে পথের ভিখিরি। রেবতী জমিদারকে প্রকৃত ভালোবেসেছিল, আর তাই তার সাথে বিশ্বাসঘাতকতার খেসারত কৃষ্ণাকে জীবন দিয়ে আর জমিদারকে নিজের সর্বস্ব খুইয়ে চুকাতে হলো।